৪৮ বছরের পুরানো গুলির মানে বুঝতে পারছেন। এটা পরিচিত কারো লাশ নয়। আমার বাবাকে আমাদের রেলওয়ে কলোনির বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। বন্ধুরা, দুপুরে বাড়িতে থাকলে একটা ভাত ঘুম আমার জন্য একেবারেই আবশ্যিক। তা সে অল্প কিছু সময়ের জন্য হলেও। এ সময় আমার মোবাইল ফোন সাইলেন্ট করা থাকে অথবা কোনো সময় অফ করে রাখি, যাতে ঘুমের অসুবিধা না হয়। পর্দা টেনে ঘর অন্ধকার করে মোটামুটি সবকিছু থেকে বিচ্ছিন্ন হয়ে ভাত ঘুম যাকে বলে। সেদিনও এরকম ভাত ঘুম দিয়ে সবে উঠেছি। তারপর হাত মুখ ধুয়ে মোবাইল চেক করে দেখি অনেকগুলো মিস কল। দেখি করিম ভাই ফোন করেছেন। পেশায় তিনি ডাক্তার। একটু অবাক হলাম। চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান এই ডাক্তারের সাথে আমার তেমন ঘনিষ্ঠতা নেই। মাঝে মাঝে সামাজিক অনুষ্ঠানে দেখা হলে সামান্য কথাবার্তা হয় মাত্র। সে কি প্রয়োজনে এতবার ফোন করেছে ভাবতে ভাবতে কল ব্যাক করলাম। ওপাশ থেকে করিম ভাই সাড়া দিল। বাদল ভাই, দুঃখিত, বিরক্ত করলাম বোধহয়। আমি বললাম, না না, বলো কি ব্যাপার। ভাই, আপনি কি একবার আমাদের হাসপাতালে আসতে পারবেন? এবার আমার আরও অবাক হওয়ার পালা। ওর হাসপাতালে আমার কি কাজ? ওরা মূলত কাজ করে পোস্টমর্টেম নিয়ে। এর সাথে আমার কোনো সম্পর্ক নেই। তারপর বুক ধক করে উঠল, তাহলে কি আমার পরিচিত কেউ মর্গে আছে? আমি উদ্বেগ নিয়ে বললাম, করিম ভাই, এনিথিং রং? পরিচিত কারো কোন সমস্যা হয়েছে? করিম বলে, না না বাদল ভাই, একটা ব্যাপার একটু ইন্টারেস্টিং মনে হচ্ছে, তাই আপনার সাথে আলাপ করতে চাইছি। গত রাতে আমাদের এখানে একটা লাশ এসেছে, সেটার ব্যাপারে কথা বলতে চাই। আপনি ভয় পাবেন না, এটা পরিচিত কারো লাশ নয়, কিন্তু ব্যাপারটা কেমন যেন ইন্টারেস্টিং মনে হচ্ছে। আপনি পুরো বিষয়টা দেখলে কিছুটা ধারণা দিতে পারবেন। তখন আমি বললাম, ওকে, আমি আসছি, সামনাসামনি কথা বলবো। ওর অফিসে যখন পৌঁছালাম তখন শেষ বিকেল। এ সময় ওর অফিসে থাকার কথা না। দুপুরেই ওর অফিস শেষ। তারপরও সে আমার জন্য অপেক্ষা করছে। মনে হচ্ছে সে যা বলতে চায় তা বেশ গুরুত্বপূর্ণ। আমি ওর সামনের চেয়ারে বসতে বসতে বললাম, এবার বলো দেখি, আসলে কি ব্যাপার? বাদল ভাই, আগে চা খান, তারপর বলি বলে সে বেল টিপল। সাথে সাথে একজন আর্দালি ট্রে হাতে চা নিয়ে ঢুকল। মনে হয় আগেই বলা ছিল, তাই বেল টিপতেই চায়ের আগমন। আমি হাসতে হাসতে বললাম, মনে হচ্ছে তুমি বেশ গুরুত্বপূর্ণ কিছু বলতে চাও, চা পর্যন্ত রেডি করে রেখেছ। করিম মৃদু হাসল, তারপর বলল, বাদল ভাই, গত রাতে আমাদের এখানে একটি বেওয়ারিশ লাশ এসেছে। মিশকিন শাহের মাজারে মরে পড়েছিল। পুলিশ আমাদের কাছে পৌঁছে দেয়। তাদের বেওয়ারিশ লাশের পোস্টমর্টেম করে রেকর্ড রাখতে হয়। আমরা দেখলাম লোকটি মারা গেছে নিউমোনিয়ায়। নাথিং অ্যাবনর্মাল, ন্যাচারাল ডেথ। আমি কিছুটা বিস্ময় নিয়ে বললাম, এর সাথে আমার সম্পর্ক কি? জানালা দিয়ে বাইরে তাকালো, সেখানে নরম সন্ধ্যার আলো। কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে সে মৃদু গলায় বলল, লাশের উরুতে একটি গুলি পাওয়া গেছে। সম্ভবত অপারেশন করা হয়েছিল, কিন্তু গুলিটি বের করা যায়নি। আমি তাকে থামিয়ে কিছুটা বিরক্তি নিয়ে বললাম, কিছু মনে করো না করিম, ক্যান ইউ কাম টু দ্য বিজনেস? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমাকে কেন ডেকেছ তাও বুঝছি না। করিম কিছুটা ঝুঁকে এসে বলল, বাদল ভাই, আমাদের রিপোর্ট বলছে গুলিটির বয়স প্রায় ৪৮ বছর। তাতে কি? আমি প্রশ্ন করলাম। এবার করিমই কিছুটা অসহিষ্ণু গলায় বলল, ভাই, ৪৮ বছরের পুরানো গুলির মানে বুঝতে পারছেন? আমি বললাম, দুঃখিত করিম, আমি বুঝতে পারছি না। ৪৮ বছর আগে, মানে ১৯৭১ সাল
বাদল ভাই, একটু উত্তেজিতভাবেই বলল করিম। এবার আমি নড়ে চড়ে বসলাম। তুমি কি বলতে চাইছো করিম? করিম বলে ভদ্রলোক মনে হয় ৭১-এ গুলি খেয়েছিলেন। সম্ভবত আজ সকালে মিশকিন শাহের মাজারে যে অসহায় মানুষটি নিঃসঙ্গ এবং অতি দরিদ্র অবস্থায় মারা গেছেন তিনি একজন মুক্তিযোদ্ধা। সে সামনে ঝুঁকে আসে, তারপর দ্রুত কণ্ঠে বলে, বাদল ভাই, আপনি হয়তো জানেন না, ৭১-এর ২৭শে আগস্ট আমার বাবাকে আমাদের রেলওয়ে কলোনির বাসা থেকে ধরে নিয়ে যাওয়া হয়। তারপর আর তাঁর খোঁজ পাওয়া যায়নি। হয়তো তিনিও এরকম বেওয়ারিশ লাশ হিসেবে কোথাও পড়েছিলেন, কিন্তু ইনার ক্ষেত্রে আমি তা হতে দেব না। আমি তার ফ্যামিলিকে খুঁজে বের করে তাদের হাতে লাশ তুলে দেব, যাতে অন্তত তিনি প্রিয়জনদের হাতে সমাহিত হন। আমি আমতা আমতা করে বলি, ঘটনা তো অন্য রকমও হতে পারে করিম। তোরে শুধু যে মুক্তিযোদ্ধারা গুলি খেয়েছেন তা কিন্তু নয়, অন্য পক্ষ গুলি খেয়েছে। আমার কথা হাতের ঝাপটায় থামিয়ে দিয়ে করিম বলল, বুঝেছি, আপনি বলতে চাইছেন লোকটি রাজাকারও হতে পারে, তাই না? হ্যাঁ, আমি ঠিক তাই বলতে চাইছি। না ভাই, তাঁর রাজাকার হওয়ার সম্ভাবনা খুব কম। আমরা তাঁর শরীরে পাওয়া বুলেটটি পুলিশের ফরেনসিক বিভাগে পাঠিয়েছি। জানেনই তো, পেশাগত কারণে ওদের সাথে আমাদের সম্পর্ক খুব ভালো। তাঁরা জানিয়েছেন বুলেটটি ড্রাগনভ স্নাইপার রাইফেলের। পাক বাহিনীর খুব হাই প্রোফাইল সৈনিকেরাই কেবল এই রাইফেলগুলো ব্যবহার করত। যেমন ধরুন, খুব উচ্চ পদস্থ কারো দেহরক্ষীরা। এই রাইফেল মুক্তিযোদ্ধাদের হাতে যাওয়ার প্রশ্নই আসে না। তাই আমি নিশ্চিত ভদ্রলোক মুক্তিযোদ্ধা, রাজাকার নন। আমি তার যুক্তি মেনে নিয়ে বলি, কিন্তু এখানে আমার কাজ কি? ভাই, আমি তো বলেছি লাশটিকে ফ্যামিলির কাছে ফিরিয়ে দিতে চাই। সেটা কিভাবে সম্ভব? সেজন্যই তো আপনাকে ডাকা। ড্রাগনভ রাইফেলের গুলি ব্যবহৃত হয়েছে মানে ভদ্রলোক কোনো ব্যতিক্রম ধর্মী লড়াইয়ে অংশ নিয়েছিলেন। মুক্তিযোদ্ধাদের সাথে পাক বাহিনীর যে অসংখ্য সম্মুখ যুদ্ধ হয়েছে, সম্ভবত এটা সেরকম নয়। এটা খুব সম্ভব কোনো উচ্চ পদস্থ ব্যক্তিকে আক্রমণ করার জন্য পরিচালিত অভিযান, যেখানে আক্রান্ত ব্যক্তির দেহরক্ষীরা স্নাইপার রাইফেলের গুলি ছুড়েছিল। আপনার তো অনেক ৭১ বিশেষজ্ঞের সাথে পরিচয় আছে। আপনি কি তাদের জিজ্ঞেস করতে পারেন সেরকম কোনো ঘটনা ঘটেছিল কিনা? যদি ঘটে, সে অভিযানের কেউ বেঁচে আছেন কিনা? যদি থাকেন, তাহলে হয়তো তিনি এ ভদ্রলোককে চিনতেও পারেন। তাঁরা হয়তো সহযোদ্ধা ছিলেন। আমি অনিশ্চিত গলায় বললাম। করিম বলে উঠল, বাদল ভাই, চেষ্টা করতে সমস্যা কি? একটা সূত্র যেহেতু আছে, আমরা ট্রাই করে দেখতে পারি। আমরা তো অন্তত এটা জানি যে ড্রাগনভ রাইফেল শুধু হাই প্রোফাইল দায়িত্বে থাকা সৈনিকেরা ব্যবহার করত। তাদের সাথে তো খণ্ড যুদ্ধ খুব বেশি হওয়ার কথা না। আপনি চেষ্টা করুন। আমার মনে হয় সিরিয়াসলি খুঁজলে এরকম মুখোমুখি যুদ্ধের খবর বের করা যাবে। তবে সময় বেশি নেই। আমি হাসপাতাল থেকে ৫ দিন সময় নিতে পেরেছি। এরপর লাশটি আঞ্জুমানে মফিদুল ইসলামকে দিয়ে দেয়া হবে। ধর্মীয় পরিচয় নিশ্চিত হওয়া গেছে। মাজারে অনেকেই তাঁকে নামাজ পড়তে দেখেছেন। ইনফ্যাক্ট তাঁরাই পুলিশকে তাঁর মৃত্যুর খবর দেন। আমি কোনো ধরনের সাহায্য করতে পারবো বলে করিম ভাইকে আশ্বস্ত করতে পারলাম না। তবে চেষ্টা করার কথা দিয়ে বাড়ি ফিরে এলাম। প্রথমেই ফোন করলাম ইসমাইল মজুমদারকে। তিনি বয়সে আমার থেকে বছর ৫-এর বড়। ভদ্রলোককে আমাদের মুক্তিযুদ্ধের চলন্ত এনসাইক্লোপিডিয়া বলা যায়। প্রায় ৩০ বছর ধরে তিনি সারা দেশ ঘুরে ঘুরে এ বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। বিষয়ে তাঁর লেখা বইকে মোস্ট অথেন্টিক বিবেচনা করা হয়। চট্টগ্রামের বৌদ্ধভূমি নিয়ে কাজ করার সময় তাঁর সাথে আমার পরিচয়, তারপর ঘনিষ্ঠতা। আমরা পরে একসাথে কিছু কাজও করেছি। তিনি আমার প্রশ্ন করার সাথে সাথেই উত্তর দিলেন, বাদল, তোমার ডাক্তার বন্ধু ঠিকই বলেছেন। এই রাশিয়ান রাইফেল পাকিস্তানিদের হাতে আসে ৭১-এর অক্টোবরের পর।
যদিও কিভাবে এটা তারা পেল তা পরিষ্কার নয়। তখনকার পরিস্থিতিতে রাশিয়ার তাদের কাছে অস্ত্র বিক্রি করার কথা নয়। সম্ভবত তারা এটি সংগ্রহ করেছিল থার্ড পার্টির মাধ্যমে। এরকম থার্ড পার্টি অস্ত্র বিক্রি খুব কমন একটি ব্যাপার। যাই হোক, অক্টোবরে ঢাকায় রাইফেলগুলো আনা হয় উচ্চ পদস্থ পাখি বদমাশ আর গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষার কাজে দায়িত্বপ্রাপ্ত কমান্ডোদের ব্যবহারের জন্য। তবে ঢাকার বাইরে এগুলোর ব্যবহার তেমন হয়নি। তবে আমি ঠিক জানি না কোনো খণ্ড যুদ্ধে এটা ব্যবহৃত হয়েছে কিনা। আমাকে একদিন সময় দাও, খোঁজ নিয়ে দেখি। পরের দিন সকালে ঘুম ভাঙে ইসমাইল মজুমদারের ফোনে। তাকে বেশ উত্তেজিত মনে হলো। আমাকে বলল, বাদল, একটা পাত্তা মনে হয় পাওয়া গেছে।